আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রসঙ্গ ভারতে মুসলমানদের অবস্থান। ভারতে মুসলমানদের অবস্থান নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। আমরা জানি মোহাম্মদ বিন কাসেম 1711 খ্রিস্টাব্দে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু অঞ্চল জয় করে ইসলামের পতাকা প্রথম ভারতবর্ষে উত্তোলন করেছিলেন। সে প্রেক্ষাপট ছিল যে আরব বণিকগণ ভারতে ব্যবসা করতে আসতেন এবং তাদের মালামালগুলো এখানে লুণ্ঠন করত জলদস্যুরা। এই জলদস্যুর উৎপাত ঠেকাতে এবং আরব বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই তখন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলিম সেনাপতি এই সিন্ধু দখল করে ভারতে ইসলামের গোড়াপত্তন করেন। সেই ইসলামের শুরু ভারতবর্ষে, সেখান থেকে পরবর্তী পর্যায়ে মোহাম্মদ গুরি এবং গুরির দাস এবং সেনাপতি কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। দিল্লি সালতানাতের পর আসে মোগল সাম্রাজ্য। সম্রাট বাবর ভারতে মোগল সাম্রাজ্য সম্প্রসারণ করেন এবং সর্বশেষ 1857 খ্রিস্টাব্দে এখানে এই ভারতবর্ষে মুসলিম বা মোগল সাম্রাজ্যের অবসান ঘটে। এই যে দীর্ঘ যে সূত্র, তার মানে 711 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে দীর্ঘ ইতিহাস, সেই দীর্ঘ সময় ধরে এই ভারতবর্ষ কোনো না কোনো অঞ্চল, বৃহত্তর ভারত অঞ্চল মুসলমানদের শাসনে ছিল। এখানে মুসলমানরা শাসন করেছে ভারতকে তাদের ন্যায্যতা দিয়ে, তাদের ন্যায়পরায়ণ দিয়ে, তাদের ধর্মীয় চেতনা দিয়ে, ধর্মবিশ্বাস দিয়ে, যেখানে ছিল সাম্যতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, অধিকার এবং সর্বোপরি ইসলামী মূল্যবোধ। এই আলোকেই যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই ভারতবর্ষ মুসলমানদের বিজয়কেতন উড়ে চলছে, এখনো আছে। আমরা লক্ষ্য করছি ইদানিং বিশেষ করে ভারতে মুসলমানদের উপর নানা ধরনের অত্যাচার, অবিচার, ধর্মীয় আঘাত, বিভিন্ন ধরনের নির্যাতন, ধর্ম পালনে বাধা, এ ধরনের ইস্যু দিন কি দিন বেশি বেশি পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়াতে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রকাশ এবং প্রসার পাচ্ছে। বিশেষ করে বিজেপি সরকারের শাসনামলে বিভিন্ন রাজ্যগুলোতে মুসলিম বিরোধী বিভিন্ন আইন পাশ করে যাচ্ছে। সেখানে হিজাব বিরোধী আইন, গোরক্ষা নামে গরু জবাই করা যাবে না এমন আইন, তারপর বিভিন্ন মসজিদকে মন্দির রূপান্তর, বিভিন্ন স্থানে নামাজ পড়া যাবে না এই ধরনের নির্দেশনা এখন কেবল শুধু সোশ্যাল মিডিয়া বা লোকমুখে নয়, এগুলো এখন ভারতের বিভিন্ন রাজ্যগুলোর আইনি
দফায় প্রতিষ্ঠা পেয়েছে। যে মুসলিম সমাজ, যে মুসলিম জাতি, এই ভারতবর্ষ প্রায় কয়েক শত যুগ, কয়েক শত বৎসর শাসন করেছে, তাদের ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দিয়ে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর ধর্মীয় আবেগকে শ্রদ্ধা দিয়ে, তাদের ধর্ম পালনে উৎসাহ দিয়ে, তাদের ধর্ম পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যে মুসলিম সমাজ এই ভারতকে শুধু ধর্মীয় বিষয়ে নয়, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সকল বিষয়ে বিশ্বের অন্যতম একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেছে, সে সমাজ আজ তাদেরই প্রতিবেশী দ্বারা, তাদের দ্বারা নিরাপত্তা চাদরে ঢেকে থাকা মানুষগুলো আজ তাদের উত্তরপুরুষদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত করে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। সবচেয়ে আতঙ্কের বিষয়, এই উগ্রবাদী চিন্তাকে প্রকাশ্যে মদত দিয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলো, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো। এটি হচ্ছে সবচেয়ে আতঙ্কের বিষয়। অথচ আমরা যদি ইতিহাসে ফিরে যাই, সেই 1300 শতকে যখন চেঙ্গিস খান মঙ্গোলদেরকে একত্রিত করে আক্রমণের নেশায়, এশিয়া জয়ের নেশায় গোড়া ছুটিয়েছিল দিগন্তের পর দিগন্ত, দেশের পর দেশ, সে মঙ্গোলিয়া থেকে তারা খোরাসান হয়ে, আফগানিস্তান হয়ে সেই খোয়ারিজম সাম্রাজ্যকে তারা পরাভূত করেছিল। এবং শুধু সেখানে তারা থেমে থাকেনি, সে চেঙ্গিস খান এবং তাদের বাহিনী, হালাকু খান এবং তাদের উত্তরসূরি একসময় ভারতবর্ষ আক্রমণ করেছিল। তখন ভারতের ক্ষমতায় ছিল দিল্লি সালতানাতের শাসকগণ। সেই আলাউদ্দিন খিলজি অত্যন্ত শক্তভাবে সেই মঙ্গোলদের বিতাড়িত করেছিল এবং এই দিল্লি সুলতানদের, দিল্লি প্রশাসকদের তুখর সমরনীতি, মেধা এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে তখন মঙ্গোলদেরকে পরাভূত করতে পেরেছিল এবং এই ভারতীয় এই দেশটিকে, এই ভারতবর্ষকে মঙ্গোলদের হাত থেকে রক্ষা করেছিল। শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি, এই ভারতবর্ষ তখন সভ্যতার এমন এক উৎকর্ষে, এমন এক উচ্চাসনে উপবিষ্ট হয়েছিল, আজকে যেখানে সমস্ত বিশ্ব শক্তি, অর্থনীতি শক্তি আমেরিকা কেন্দ্রিক, সেই দিল্লি সালতানাতের যুগে এবং পরবর্তী পর্যায়ে মোগল যুগে ভারতের অর্থনীতি ছিল ঠিক আজকের যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয়। ভারতের অর্থনীতি ছিল বিশ্বের এক পরাশক্তি। এই ভারতকে আবিষ্কার করার জন্য, ভারতকে জয় করার জন্য ইউরোপের রেনেসাঁকালে ইউরোপের নাবিকগণ ভারতমুখী হয়েছিল। সেই কলম্বাস, সেই ভাস্কো দা গামা, তাদের কথা যদি আমরা দেখি, ভাস্কো দা গামা ভারত আবিষ্কার নেশায় মত্ত হয়েছিলেন, কারণ তখন ভারত ছিল মুসলিম শাসনাধীনে থাকা এমন এক ভূমি যেখানে সভ্যতা, স্থাপত্য, শিক্ষা, নগরায়ন, রাস্তা
সমর কৌশল সকল বিষয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের চেয়ে উন্নতির চরম শিখরে। যে মুসলিম জাতি একদিন এই ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল, তাদেরই উত্তরপুরুষরা আজকে এই ভারতবর্ষের এখানে সেখানে অবহেলায়, নির্যাতনে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রবাদের শিকারে পরিণত হচ্ছে। এটা এক শ্রেণীর মূর্খতা, এটা এক ধরনের ধর্মীয় উগ্রবাদীদের অসুস্থ চিন্তার ফসল। আমরা মনে করি না পুরো ভারতবর্ষের মানুষ এ বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখছে বা ভালো চোখে দেখবে। এখানে অবশ্যই সভ্য সমাজের সভ্য মানুষগুলো তাদের বিবেক দিয়ে, তাদের জ্ঞান দিয়ে বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং এই অঞ্চলের মানুষ একদিন জেগে উঠবে এই উগ্রবাদীদের বিরুদ্ধে, এই নাশকতাকারীদের বিরুদ্ধে, যারা মুসলিম পল্লীতে হানা দিচ্ছে, মুসলমানদের মসজিদ ধ্বংস করছে, তাদের নামাজে বাধা দিচ্ছে, কিংবা তাদের নারীদের হিজাব পরতে নিষেধাজ্ঞা আরোপ করছে। এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না। আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষ একদিন জেগে উঠবে তাদের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকারের আশায়। তার কথা বলবে এখানে প্রত্যেকটি নাগরিক তাদের নিজ নিজ ধর্ম, নিজ নিজ বিশ্বাস এবং নিজ নিজ অধিকার নিয়ে, সমান সুযোগ নিয়ে মাথা উঁচু করে এই অঞ্চলে তাদের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ, সমৃদ্ধ সমাজ বিনির্মাণে তাদের চেষ্টা অব্যাহত রাখবে। আমরা বিশ্বাস করি খুব অচিরেই এমন এক উদ্যোগ বিভিন্ন পর্যায় থেকে উঠে আসবে, যেখানে এই অঞ্চলের প্রত্যেকটি ধর্মবিশ্বাসের লোক সবাই সামাজিক সম্প্রীতি নিয়ে একত্রে বসবাস করতে পারবে, যেখানে থাকবে না কোনো বাধা, যেখানে থাকবে না কোনো হিংস্রতা, নৃশংসতা। সবাই হয়ে যাবে আপন ভাই, আপন বোন কিংবা পরিবারের সদস্য। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।